গল্প সন্তান, লেখায় জান্নাত। আমার স্বামী যেদিন দ্বিতীয় বিয়ে করছিল আমি সেদিন হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছিলাম। সেদিন আমার শ্বশুর ছাড়া আর কেউ আমার পাশে ছিল না। আমার স্বামীর দ্বিতীয় বিয়ে করার কারণ ছিল আমার সন্তান। আমার গর্ভে থাকা সন্তান ছিল মেয়ে, যেটা আমার স্বামী আর শাশুড়ির পছন্দ ছিল না। তারা চেয়েছিলেন ছেলে, কিন্তু আমি তা দিতে পারিনি। তার বিয়ের 1 সপ্তাহ আগে সে একদিন হঠাৎ এসে আমায় বলেছিল, মায়া, মা চায় আমি দ্বিতীয় বিয়ে করি। তার কথা শুনে আমি চমকে উঠলাম। কিছুটা সময় নিয়ে বললাম, শুধু তোমার মা চায়, নাকি তুমিও? দেখো মায়া, তুমি তো জানোই আমি মায়ের কথা ফেলতে পারি না। এমনিতেই তার অমতে গিয়ে আমি তোমায় বিয়ে করেছি। তাকে অনেক কষ্ট দিয়েছি, আর দিতে চাই না। এমনিতেই মায়ের শরীর ভালো না। তুমি কি চাও তার কথার অবাধ্য হয়ে আমি তাকে আরো অসুস্থ করে দিই, মেরে ফেলি তাকে? আকাশের কথা শুনে আমি চুপ করে গেলাম। বলার মতো কোনো শব্দ খুঁজে পেলাম না। আকাশ আর আমি কলেজ লাইফ থেকেই একে অপরকে ভালোবাসতাম। আমার বাসায় যখন বিয়ের জন্য চাপ দিতে লাগলো আমি তখন তাকে জানিয়েছিলাম। সে বাসায় জানালো, কিন্তু তার মা এই বিয়েতে রাজি ছিল না। তার আমাকে পছন্দ ছিল না। কেনই বা পছন্দ হবে? তাদের সহায় সম্পত্তি, স্ট্যাটাস আমাদের থেকে অনেক হাই। যোগ্যতায় আমি তার ছেলের ধারে কাছে না। সে চেয়েছিল তাদেরই মতো কোনো ধনী ঘরের বউকে ছেলের বউ করে আনতে, কিন্তু সেখানে বাদ সাধলাম আমি। তার ছেলে ভালোবেসে ফেললো আমার মতো নিম্ন মধ্যবিত্ত ঘরের এক মেয়েকে। তিনি খুব ঝামেলা করেছিলেন, কিছুতেই এ বিয়েতে রাজি হবে না। কিন্তু আকাশ তার কথা না শুনে সেদিন আমার হাত ধরেছিল। কোনো এক ভর সন্ধ্যায় আমাকে নিয়ে কাজে অফিসে গিয়ে বিয়ে করেছিল। সে যখন আমায় নিয়ে তার বাড়িতে যায়, আমার শ্বশুর হাসি মুখে ভালোবেসে আমায় আপন করে নিলেও আপন করতে পারেনি আমার শাশুড়ি। আমার দেখে কত অপমান, অসম্মান, তিরস্কার যে করেছিল সেদিন। আমি চুপচাপ শুনে নিয়েছিলাম, কারণ আমার মা বলেছিল শ্বশুর শাশুড়ির মন জুগিয়ে চলতে। তার অমতে বিয়ে করেছি, সে কষ্ট পেয়েছে, তাই আমায় মেনে নিতে তার সমস্যা হবে। কিন্তু সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আমিও সেটাই মেনে নিয়েছিলাম। কিন্তু না, কিছুই ঠিক হলো না। সময় যত গড়াতে থাকলো আমার উপর অত্যাচারের মাত্রা তত বাড়তে লাগলো। আমি সব সহ্য করে আকাশকে আঁকড়ে ধরে পড়ে রইলাম। ভেবেছিলাম আকাশ তো আমায় ভালোবাসে, আমার আর কি চাই? কিন্তু এই সুখও আমার কপালে সইল না বেশি দিন। আমার প্রথম প্রেগন্যান্সির কথা যখন জানতে পারি তখন আমার শ্বশুর আকাশ খুব খুশি হয়েছিল। শাশুড়ি মাও তখন একটু নরম হলেন। ভেবেছিলাম এবার মনে হয় সব ঠিক হয়ে যাবে। তার মন হয়তো আমার জন্য না হোক, তার ভবিষ্যৎ বংশধরের জন্য হলে নরম হবে। কিন্তু আমার এই ধারণা ভুল প্রমাণ করল ডাক্তারের রিপোর্ট। ডাক্তার জানালেন আমার মেয়ে সন্তান হবে। এই খবরে যে আমার শাশুড়ি মা সন্তুষ্ট হননি সেটা আমি বুঝলাম কিছুদিন পর। ততদিনে আকাশের ব্যবহারও ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। একদিন রাতে আকাশ অফিসের কাজ করছিল ল্যাপটপে। আমি তখন সবে সারাদিনের কাজ শেষ করে রুমে ঢুকেছি। আমাকে দেখেই সে বলল, শুনলাম তুমি নাকি আজ মায়ের মুখে মুখে তর্ক করেছ। তোমায় না বলেছি মায়ের মুখের উপর কথা বলবে না? ওর কথা শুনে সকালের ঘটনাটার কথা মনে পড়ল। আমি তখন কিচেনে রান্না করছিলাম। শাশুড়ি মা রান্নাঘরে ঢুকেই বলল, ওটা কি করছো? রান্নায় এত তেল ঢালছো কেন? বোতলের সব তেল আজকেই শেষ করবে নাকি? আমি আস্তে আস্তে বললাম, বেশি কোথায় মা, অল্পই তো দিচ্ছি।
আর ভাজিতে একটু তেল না দিলে কি ভালো লাগবে? চুপ করো তুমি। সেদিনের মেয়ে, আমায় তুমি রান্না শেখাচ্ছ? বাপের বাড়ি থেকে কিছু শিখিয়ে দেয়নি তোমায়? কার সাথে কেমন ব্যবহার করতে হয়? কিন্তু মা, আমি তো তেমন কিছু বলিনি আপনাকে। আবার আমার মুখে মুখে কথা? অবশ্য হবে নাই বা কেন? ছোটলোক ঘরের মেয়ে, শিক্ষা দীক্ষা আছে নাকি? বাবা মা তেমন যেমন শিখিয়েছে তেমনই তো হবে। এত কিছু দেখেছেন নাকি চোখে কোনোদিন? বাপ মা যেমন ছোট লোক, মেয়েটাও হয়েছে তেমন। মা প্লিজ, আমায় বলছেন বলুন, কিন্তু আমার মা বাবাকে নিয়ে কিছু বলবেন না। কি? তোমার তো সাহস কম না? তুমি আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলছো। আর রাসুক আমার ছেলে, তারপর দেখাবো তোমায়। রাতে আকাশ বাড়ি ফিরতেই তিনি তার কাছে আমার নামে নালিশ করেছেন। তাই সে এখন আমায় প্রশ্ন করছে। আমি ধীর কণ্ঠে বললাম, মুখে মুখে তর্ক করিনি। উনি আমার মা বাবাকে নিয়ে আজেবাজে কথা বলছিলেন। তাই বলেছি উনি যেন এমনটা না করেন। শোন মায়া, তোমায় আমি আগেও বলেছি, আজ আবার বলছি, তুমি ফার্দার আমার মায়ের সাথে এমন ব্যবহার করবে না। তাকে কষ্ট দিয়ে বা তার মুখের উপর কোনো কথা বলবে না। এটা মাথায় ঢুকিয়ে নাও। কথাটা শেষ করেই সে বাইরে চলে গেল। আমি বুঝলাম, আমার শেষ ভরসাস্থলটাও নড়বড়ে হয়ে গেছে। তবুও কোথাও হয়তো একটু বিশ্বাস ছিল। হয়তো ভালোবাসার জন্যই তার কাছে পড়েছিলাম। আর কি বা করতাম? কোথায় যেতাম? আমার তো যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। আমার বাবা মায়েরও এত সামর্থ্য ছিল না। তাই ভিটে আঁকড়ে পড়ে রইলাম। আমার যখন 9 মাস চলছে সেদিনই এসে আকাশ আমার দ্বিতীয় বিয়ের কথা বলে। তার আগে থেকেই সে প্রতিনিয়ত তার ব্যবহার দিয়ে আমায় বুঝিয়েছে, আমার প্রতি তার এখন কোনো ফিলিংস নেই। আমি এখন তার দায়িত্ব শুধু। তুমি সত্যিই আবার বিয়ে করতে চাও? কান্না ভরে চোখে প্রশ্ন করলাম আমি তাকে। কিন্তু আমার কান্না হয়তো তার মন গলাতে পারেনি। সে মাথা দুলিয়ে বলল, হু, এছাড়া কোনো উপায় নেই। আর এমনিতেও দ্বিতীয়বার বিয়ে করছি বলেই যে আমি তোমাকে ছেড়ে দিব এমন তো নয়। আমি তোমার প্রতিও আমার দায়িত্ব যথাযথভাবে পালন করব। তুমি তো আমায় ভালোবাসতে। পারবে অন্য কাউকে আমার জায়গাটা দিতে? অন্য কারো ভালোবাসায় বিভোর হতে? আমার কথা কি তোমার একটু মনে হবে না? আফসোস হবে না? দেখো মায়া, সব সময় এমন ইমোশনাল হলে চলে না। আর মায়ের কথা তো ঠিকই। একজন ছেলের তো সত্যিই দরকার, যে শেষ বয়সে আমাদের দেখে রাখবে। মেয়ে তো সেটা পারবে না, তাই না? এই যেমন দেখো তুমি, তুমি তো বিয়ে করে চলে এলে। এখন তুমি কি তোমার বাবা মাকে দেখে রাখতে পারবে? পারবে না তো। তুমি তো চাকরিও করো না। শুধু সংসার সামলানো ছাড়া আর কি বা করতে পারবে তোমরা? মেয়ে বিয়ে করে চলে যাবে শ্বশুর বাড়ি। কিন্তু একটা ছেলে থাকলে সে আমাদের শেষ বয়সের ভরসা হবে। আমাদের দেখে শুনে রাখবে। আমারও মনে হয় মা যা বলছে ঠিকই বলছে। আমাদের ভালোর জন্যই বলছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, মায়ের পছন্দ মতো বিয়ে করবো এবার। ব্যাস, এটুকু বলেই চলে গেল সে। একবার ফিরে চেয়ে দেখলোও না আমি কতটা কষ্ট পাচ্ছি। কিভাবে সহ্য করব আমি এসব? অতঃপর সেই দিন এলো, আমার স্বামীর দ্বিতীয় বিয়ের দিন। সে বর সেজে বিয়ে করতে চলে গেল। সাথে গেল আমার শাশুড়ি মা। সে তো বেজায় খুশি। তার ছেলে এবার তার মন মতো বিয়ে করছে। কিন্তু খুশি হয়নি আমার শ্বশুর। সবাই চলে গেলে সে বাড়িতেই থাকলো। আমি তখন ঘরেই ছিলাম। পুরোনো দিনের কথাগুলো খুব মনে পড়ছিল। হঠাৎই আমার লেবার পেইন উঠল।
আমি সোফা থেকে গড়িয়ে নিচে পড়ে গেলাম। আমার চিৎকারের আওয়াজে পাশের রুম থেকে ছুটে এলেন আমার শ্বশুর। চোখ বন্ধ হওয়ার আগে শুধু দেখলাম উনি মামা বলে আমার কাছে ছুটে এসে দুহাতে আগলে নিলেন আমায়। জ্ঞান ফিরল অপারেশনের পর। এই পুরোটা সময় বাবা আমার সাথেই ছিলেন। আমার একটা ফুটফুটে মেয়ে হয়েছে। আমাকে যখন বেডে শিফট করা হলো তখন বাবা এলেন আমার সাথে দেখা করতে। আমার মেয়েকে তখন ও অবজারভেশন রাখা হয়েছে, কারণ ডেলিভারির সময় অনেক কমপ্লিকেশনস দেখা দেয়। বাবা এসেই জিজ্ঞেস করলেন, এখন কেমন লাগছে মা? আমি মুচকি হেসে মাথা দোলালাম। উনি আমার মাথায় হাত রেখে বললেন, চিন্তা করিস না, কেউ না থাক, আমি আছি তোর পাশে, সব সময় থাকবো। আকাশ আসেনি? আমার প্রশ্নে শুনে বাবার মুখটা গম্ভীর হয়ে গেল। তিনি মুখ ঘুরিয়ে বললেন, তারা তাদের নতুন বউকে নিয়ে ব্যস্ত। আর আমি চাই ও না ও এখানে আসুক। তুই কি এত কিছুর পরেও চাস যে ওই জানোয়ারটা এখানে আসুক? আমি কিছু বললাম না। বাবা আমার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, শোন মা, মেয়ে হয়েছিস বলেই যে তোকে ওদের গলগড়ো হয়ে থাকতে হবে এটা কিন্তু নয়। মেয়ে বলে কি তুই দুর্বল? না। আমি বলছি শোন, ওই জানোয়ারটার সাথে আর সম্পর্ক রাখিস না। ওর কাছে থাকলে সারা জীবন কষ্ট ছাড়া আর কিছুই পাবি না। আমি কান্না ভেজা কণ্ঠে বাবাকে বললাম, তাহলে আমি কোথায় যাব বাবা? তুমি তো জানোই আমার পরিবারের কি অবস্থা। মেয়েকে নিয়ে আমি কোথায় যাব? সে চিন্তা তোকে করতে হবে না। এবার যা করার আমি করব। আমার নাতনির জন্য যা করতে হয় সব আমি একা করব। কাউকে প্রয়োজন নেই। ও আমার রক্ত, আমার বংশধর। ও থাকবে রাজকন্যার মতো। কিন্তু বাবা, মা আর আকাশ, তুই ওসব নিয়ে ভাবিস না। সুস্থ হয়ে ওঠ আগে। আকাশের মা ভুলে গেছে এই বাড়ি গাড়ি ধন সম্পদ এখনো আমার নামে আছে। বাবা আরও কিছু কথা বলে বেরিয়ে গেলেন রুম থেকে। কিছুক্ষণ পর আমার বাবা মাও এসে পৌঁছালো। কতদিন পর দেখলাম তাদের। আমার শ্বশুর তাদের সবটা জানিয়েছেন। মা এসে আমায় জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, এত কিছু হয়ে গেছে তোর সাথে, তুই আমাদের জানাসনি কেন মা? সব একা একা সহ্য করলি। তোমাদের কাছে গিয়ে তোমাদের ঝামেলা আর বাড়াতে চাইনি মা। ঝামেলা? মা বাবার কাছে সন্তান কখনো ঝামেলা হয়? আমরা এখনো এতটাও অক্ষম হয়ে যাইনি যে তোকে দুবেলা খাইয়ে পরিয়ে রাখতে পারবো না। এখন তো আমি একা নই মা। আমি তোকে আর আমার নাতনিকে আমার কাছে নিয়ে যাব। কাউকে দরকার নেই আমাদের। বলেই কান্নায় ভেঙে পড়ল মা। পাশ থেকে আমার শ্বশুর বলে উঠল, উহু, আমার মেয়ের নাতনি কোথাও যাবে না। ওরা আমার কাছেই থাকবে। তা হয় না ভাইজান। আমার মেয়েকে আমি আর আপনার ছেলে সংসার করতে দেব না। অমন একটা অমানুষের কাছে থাকলে মেয়ে আমার শেষ হয়ে যাবে। আমার বাবা, আমিও চাই না ও আকাশের সাথে থাকুক। আমি নিজে ওদের ডিভোর্সের ব্যবস্থা করব। কিন্তু ওদের আমি আপনাদের সাথে যেতে দেব না। এটা কি বলছেন ভাইজান? ডিভোর্স হয়ে যাওয়ার পর মায়া আপনাদের বাড়িতে কেন থাকবে? কি পরিচয় থাকবে? কেন? ওই যে বললাম, মেয়ে। ও আমার মেয়ের পরিচয় থাকবে। ভাবি সাহেবা বা আকাশ কি তা মেনে নেবে? ওদের মানা না মানায় কি যায় আসে? বাড়ি আমার, সম্পত্তি আমার। ওরা নাকি গলানোর কে? কেউ না। এটা নিয়ে আর কোনো কথা হবে না। মায়া মা আমার সাথেই যাবে ব্যাস। বাবা তার কথায় অটল। শেষমেশ আমাদের সবাইকে তার কথা মানতে হলো। 7 দিন ছিলাম হসপিটালে। কিন্তু এই 7 দিনে আমার শাশুড়ি মা কিংবা আকাশকেও আমার সাথে দেখা করা তো দূর, কেউ খোঁজও নেয়নি আমি বেঁচে আছি কিনা। আমি বুঝলাম
ওই মানুষটা আমার ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। এই কয়দিন আমার শ্বশুর, বাবা, মা সবাই আমাকে বুঝিয়েছে, বলেছে তার সাথে সম্পর্ক শেষ করতে। আমিও সেটাই ঠিক করেছি। এবার থেকে আমি বাঁচব শুধু আমার আর আমার মেয়ের জন্য। তার জন্য ভালোবাসার ছিটেফোঁটাও নিজের মধ্যে রাখবো না। আজকে আমাকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে যাচ্ছে। বাবা মা চলে গেলেন ব্রোয়ামের বাড়ি। আমার শ্বশুর আর সাথে করে নিয়ে যাচ্ছেন আমায়। যাওয়ার পথে আমায় মনমরা দেখে বাবা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? কি ভাবছিস? ভাবছি নতুন বউ নিয়ে নিশ্চয়ই ওরা খুব খুশিতে আছে। সেখানে আমাকে দেখলে কেমন রিয়্যাক্ট করবে? ওদের খুশিটাই নষ্ট হয়ে যাবে। যাই হয়ে যাক, তুই কিন্তু কাঁদবি না। মন শক্ত কর। তোকে দুর্বল পেলে ওরা আরো আঘাত করবে। কথায় বলে না, মানুষ ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। শুধু মনে রাখবি যে তোর ভালোবাসার মূল্য দেয় না তাকে ভালোবাসাটা নেহাতি বোকামি। বাবা চুপ করলেন। ভাবলাম হয়তো তিনি ঠিক বলছেন, আমার এটাই করা উচিত। কিন্তু এত বছরের সংসার, ভালোবাসা, তার প্রতি জমে থাকা মায়া, এত সহজে কি ভুলে যাওয়া সম্ভব? বাড়ি পৌঁছে সদর দরজায় দাঁড়িয়ে আছি। বাবা কলিং বেল চাপলেন। আমার বুকের ভিতরটা টিপটিপ করছে। কে জানে কি অপেক্ষা করছে আমার জন্য। তার নতুন বউ এসেছে। অন্য কারোর সাথে সে এতদিন থেকেছে, শুয়েছে। আমার ঘরে, আমার বিছানায়। আমার সাজানো সংসারটা এখন অন্য কারো দখলে। এসব ভাবতেই চোখটা ভিজে উঠল। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা মেয়ে এসে দরজা খুলল। মেয়েটাকে এর আগে কখনো দেখিনি। পোশাক আশাক দেখে মনে হচ্ছে কাজের মেয়ে। সে বাবার দিকে চেয়ে বলল, তখন থেকে বের বাজাইতেছেন কেন? ক্যাডা আপনি? কারে চাই? তুমি কি? আমি ক্যাডাইয়ে যায় না, আপনি কি করবেন? আপনি ক্যাডা তাই কন? তোমার তো সাহস কম নয়, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করছো আমি কে? এই কে তুমি? কে রেখেছে তোমায় এ বাড়িতে? বেয়াদব মেয়ে, সরো সামনে থেকে। বাবা ওকে সরিয়ে দিয়ে আমায় নিয়ে ভেতরে ঢুকলেন। উপর থেকে শাশুড়ি মা, আকাশের সাথে একটা মেয়ে নেমে এলো। এটাই হয়তো তার নতুন বউ। বেশ মিষ্টি দেখতে। আমি দু চোখ ভরে দেখে নিলাম তাকে। কি এমন আছে তার মাঝে যে দুদিনই সে আমার এত বছরের ভালোবাসাটাও ফিকে করে দিল? শাশুড়ি মা চিৎকার করে বললেন, এই ফুলি, এত চিৎকার চেঁচামেচি কিসের? মেয়েটা তড়িঘড়ি বলে উঠল, দেখেন না গিন্নি মা, এই লোকটা বলতেছে এইটা নাকি এর বাড়ি। কয়া আমারে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে গেছে। কে? ও, তুমি এসেছো? তা এতদিনে ফেরার সময় হলো বুঝি? সাথে করে আবার এই আপদটাকে নিয়ে এসেছো? আমি তো জানতাম। এই মেয়েটাকে, ওকে আমার নতুন বৌমার দেখাশোনার জন্য রাখা হয়েছে। বুকের ভেতরটা কেমন করে উঠল। আসতে না আসতেই তার জন্য এত কিছু। অথচ আমার এখনো স্পষ্ট মনে আছে, আমি আসার পর এই বাড়িতে যত কাজের লোক ছিল আমার শাশুড়ি সবাইকে একে একেবারে করেছিলেন। সে বলেছিল, ছেলে বিয়ে করে বউ এনেছে, এখনো কাজের লোকের হাতে রান্না কেন খাবো? বাসায় যেখানে যা কাজ আছে সবও করবে। আর নতুন বউ ঘরে আসতেই কাজের লোক রেখেছেন তিনি। কিন্তু আকাশ, এতক্ষণ হয়ে গেল আমি ফিরলাম, সে এসে আমায় একটাবার জিজ্ঞেসও করলো না আমি কেমন আছি, মেয়ে কেমন আছে। আচ্ছা, এটা তো ওরও সন্তান। ও এতটা স্বার্থপর কি করে হতে পারে? শাশুড়ি মা বললেন, শোনো, তোমায় একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, এই মেয়ে এই বাড়িতে আর থাকতে পারবে না। আমার ছেলের নতুন বউয়ের পছন্দ নয়। তাই ওকে চলে যেতে বলো, ডিভোর্স পেপার পাঠিয়ে দেওয়া হবে। আর যেখানে যত টাকা লাগে সেটা দেব। কারণ এই ছোট লোকটা আমার ছেলেটাকে তো টাকার জন্যই ফাঁসিয়ে বিয়ে করেছে। আবার ভোলা ভালা ছেলেটা বুঝতেও পারেনি। ওকে ওর চাহিদা মতো টাকা দিয়ে দেব,
শুধু আমার ছেলের জীবন থেকে আর এই বাড়ি থেকে বরাবরের জন্য ছেড়ে চলে যেতে হবে। ওর মুখও দেখতে চাই না আমরা। আকাশ এখনো চুপ করেই রইল, কোনো প্রতিবাদ করল না। মাকে বোঝালো না। সে তার হাবে ভাবে বোঝালো, তার মা যা বলছে সেও এটাই চায়। বাবা এবার তার দিকে চেয়ে বলে উঠলেন, সেটা তো আমি ঠিক করব। কে এই বাড়িতে থাকবে আর কে বেরিয়ে যাবে? মানে, কি বলতে চাইছো তুমি? কেন? বাংলা কথা বোঝো না? এটা আমার বাড়ি। আমি ঠিক করব এই বাড়িতে কে থাকবে আর কে থাকবে না। এটা শুধু তোমার একার বাড়ি, আমার বাড়ি নয়। না, নয়। তোমার এখানে ততক্ষণ অবধি অধিকার থাকবে যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে অধিকার দেখানোর সুযোগ দিব। আকাশের বাবা, কি বলছো তুমি এটা? এই দুদিনের মেয়েটার জন্য তুমি আমায় অপমান করছো? অপমান? তোমার মান অপমান বোধ আছে নাকি? আমি তো জানতাম তুমি নির্লজ্জ। আকাশ, তুই দেখছিস তোর চোখের সামনে তোর বাবা আমায় অপমান করছে। তুই চুপচাপ দাঁড়িয়ে আছিস, কিছু বলবি না। আকাশ এবার আমতা আমতা করে বলল, বাবা, তুমি মায়ের সাথে এমন করছো কেন? চুপ! গর্জে উঠলেন বাবা। রাগী চোখে তার দিকে চেয়ে বললেন, একটাও কথা বলবে না বেয়াদব ছেলে? তোমার মুখ থেকে বাবা ডাক শুনতেও আমার লজ্জা করছে। মেরুদণ্ডহীন ছেলে তুমি। তুমি তো মানুষ হওয়ারও যোগ্য নও। কথা শেষ করে বাবা আমায় নিয়ে উপরে গেলেন। পিছন থেকে শাশুড়ি মা চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলেন, হ্যাঁ হ্যাঁ, আমরা তো খারাপ। আর ওই ছোট লোক মেয়েটাই তোমার আপন। আমরা তো তোমার কেউ না। একটা বাইরের মেয়ের জন্য ঘরের বউ ছেলেকে অপমান করতেও বাধলো না তোমার। দেখবো কতদিন তাকে নিয়ে থাকতে পারো। ওই মেয়েকে যদি বাড়ি থেকে দূর না করেছি তাহলে আমার নামও শিলা নয়। পাশ থেকে আকাশের নতুন বউ বলে উঠল, মা, ও কি তবে আমাদের সাথে থাকবে নাকি? দেখুন, আমি আগেই বলে দিচ্ছি, এই মেয়ের সাথে আমি কিন্তু এক বাড়িতে থাকতে পারবো না। আর আকাশ, তোমায় বলছি, তুমি যদি ওই মেয়ের কাছে যাও আমি কিন্তু এ বাড়ি ছেড়ে চলে যাব। শিলা বেগম তাকে আশ্বস্ত করলেন। আরে তুমি চিন্তা করো না তো মা, এই সব কিছু তোমার। দাঁড়াও না, উকিলের সাথে আমি কথা বলেছি। ওদের ডিভোর্সটা হতে দাও, তারপর তো ওকে এ বাড়ি ছেড়ে যেতেই হবে। কিন্তু বাবাকে দেখে তো মনে হলো না ওকে বাড়ি থেকে যেতে দেবে বলে। বাবা যদি তখন আপনার বিরুদ্ধে যায়? গেলে যাবে। তোমার শ্বশুর কোনোদিনই বা আমার পক্ষে ছিল? এই মেয়েকে যখন প্রথমে বাড়িতে এনেছিল আমি 1000 বার বলেছিলাম, ওকে ঢুকতে দিও না বাড়িতে, মেনে নিও না। সে শুনেছিল? না। মামা করে একেবারে মাথায় তুলে রেখেছে। এমন অত্যাচার করবো ওকে যে ও নিজেই ওর মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হবে। আমাকে তো চেনে না এখনো। আমি আমার রুমে বসে আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম। মেয়েটার নাম রেখেছে মিষ্টি। বাবাই নামটা রেখেছেন। ওকে প্রথম কোলে নিয়েই নাম ওর ফুটফুটে মুখটার দিকে চেয়েই বলেছিলেন, বাহ, কি সুন্দর, ঠিক যেন আমার মায়ের মতো। তোর নাম দিলাম মিষ্টি, আমার মিষ্টি। বাবা খুব খুশি হয়েছিলেন। কেন যে বাবার মতো বুঝো শক্তি আল্লাহ আকাশ আর মাকে দিল না। ভাবতে ভাবতেই দরজা খোলার শব্দে সেদিকে ফিরে চাইলাম। আকাশের বউ মিথিলা আর আকাশ ঢুকছে রুমে। আমাকে দেখে মেয়েটা এক প্রকার তেড়ে এলো আমার দিকে। এই মেয়ে, তোমার সাহস তো কম না। তুমি আমার ঘরে এসে আমার বেডের উপর বসে আছো? বের হও আমার রুম থেকে, আর যেন কখনো তোমায় এখানে না দেখি। আমি আকাশের দিকে চেয়ে বললাম, তোমার যে বোধ শক্তি নেই সেটা তো আমি আগেই বুঝেছিলাম। এখন কি পুরুষত্বটাও হারিয়ে ফেলেছো? নাকি বিক্রি করে দিয়েছো? মায়া, কি বলতে চাইছো তুমি? আকাশ,
বুঝতে পারছো না? কিন্তু কেন বলো তো? আমি তো পরিষ্কার বাংলায় বললাম কথাটা। তোমার সাহস হলো কি করে আমার সামনে দাঁড়িয়ে আমার স্বামীকে এতে বাজে কথা বলার? মিথিলা, আমার স্বামী কথাটা শুনে বুকের ভিতরটা চাতু করে উঠল। তবুও নিজেকে শান্ত রেখে বললাম, তুমি হয়তো ভুলে যাচ্ছ তোমার আগে ওর সাথে আমার বিয়ে হয়েছিল। যদিও ওকে স্বামী বলতেও আমার যথেষ্ট রুচিতে পারছে। তবুও বলছি, যতদিন ডিভোর্স হচ্ছে ততদিন ও আমারও স্বামী। বাট আই হোপ ডিভোর্সটা যেন দ্রুত হয়ে যায়। আকাশের দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বললাম, সে তো আমরা চাই তোমার সাথে যেন ওর ডিভোর্সটা দ্রুত হয়ে যায়। কিন্তু এখন আমিই ওর বর্তমান, আমিই ওর ভবিষ্যৎ। আর এই রুমটা এখন আমার। তাই ভালোই ভালোই আমার রুম থেকে বেরিয়ে যাও, নইলে কিন্তু আমি। কি করবে তুমি? করো, আমিও দেখি। মায়া, কেন জেদ করছো? এ বাড়িতে তো আরো ঘর আছে, সেখানে যাও না। আকাশ, তুমি কি এটা বলার আমি কোথায় থাকবো না থাকবো? আমি তোমার স্বামী, আর এই বাড়ির ছেলে। এ বাড়িটা আমার। আমার কথা তো তোমায় শুনতেই হবে। আকাশ। আকাশের কথা শুনে হেসে উঠলাম আমি। তুমি আমার স্বামী? তোমার সে যোগ্যতা আছে? শুধু আমার কেন, কারোরই স্বামী হওয়ার যোগ্যতা তোমার নেই। আরে তোমাকে তো আমি মানুষ বলেই মনে করি না, স্বামী হওয়া তো অনেক দূরের কথা। তুমি হচ্ছ একটা মেরুদণ্ডহীন, কাপুরুষ, স্বার্থপর একটা ছেলে। মায়া। আকাশ উদ্যত হলো আমায় মারার জন্য। আমি তার ছেলের হাসি হেসে বললাম, কি হলো? থেমে গেলে কেন? মারো। এটা ছাড়া আর কি বা করতে পারবে তুমি? তোমার দৌড় এটুকুই। তুমি কিন্তু এবার বেশি বেশি করছো। তাই বুঝি? আমার তো মনে হচ্ছে না আমি বেশি বেশি করছি। আমার তো মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে। তোমরা এর চেয়ে বাজে ব্যবহার ডিজার্ভ করো। ততক্ষণে মিথিলার ডাকে আমার শাশুড়ি মা এসে সেখানে উপস্থিত হলেন। তিনি এসেই হম্বিতম্বি করতে লাগলেন। কি হয়েছে? এই ছোট লোকটা কি বলছে? দেখুন না, আমার রুমে এসে ঘাট হয়ে বসে আছে। উঠছেই না। মিথিলা, না উঠলে ঠেলে ফেলে দাও। টানতে টানতে বের করে দাও বাড়ি থেকে। অপেক্ষা করছো কেন? শিলা বেগম। এত সহজ বুঝি? ঠিক আছে, বের করে দিন। তারপর আমি এখান থেকে ডিরেক্ট থানায় যাব। আপনাদের নামে কমপ্লেন লেখাবো যে আমাকে আমার শাশুড়ি, স্বামী নির্যাতন করছে। ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। তারপর বাকিটা তারা সামলে নিবে। দিন বের করে। তুমি আমাদের পুলিশের ভয় দেখাচ্ছ? এত সাহস তোমার? শিলা বেগম, তুমি জানো আমার বাবাকে? তাও পাওয়ার সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? এসব ভয় আমাকে দেখিও না, মিথিলা। ও ভয় দেখাতে না পারলেও আমি কিন্তু দেখাতে পারি। এ বাড়ি থেকে বের করে দেওয়ার ভয়। রুমে ঢুকতে ঢুকতে বাবা বলে উঠলেন, কি? তুমি আমাদের বাড়ি থেকে বের করে দেবে? এই মেয়েটার জন্য? শিলা বেগম। হ্যাঁ, দেব। তেমন কাজ করলে তো আমাকে এমন স্টেপ নিতেই হবে। আর হ্যাঁ, একটা কথা পরিষ্কার করে বলছি শুনে নাও, ও আমার মেয়ে। আর ওই যে আমার বংশধর। ওদের প্রতি যদি তোমাদের অযত্ন, বাজে ব্যবহার দেখিয়ে আমি তোমাদের বাড়ি থেকে বের করে দেওয়ার আগে দুবার ভাববো না। এত যে মেয়ে মেয়ে করছো, কিছুদিন পর তো ওদের ডিভোর্স হয়ে যাবে। তখন ওকে কিসের পরিচয় রাখবে? ওকে তো তখন এ বাড়ি থেকে চলে যেতেই হবে। আর যদি তুমি বাধা দাও তাহলে আমি আইনের আশ্রয় নেব। মিথিলার বাবাকে তোমার ধারণা আছে? হুহ, এ মেয়ে এ বাড়িতে কিভাবে ডেকে আমিও দেখব। সাথে তোমার বংশধর, ওকেও তাড়িয়ে ছাড়ব। শিলা, তুমি মনে হয় ভুলে যাচ্ছ,
আমি ঠিক কতটা পরিশ্রম করে এখানে পৌঁছেছি। এই বাড়ি গাড়ি সহায় সম্পদ বানিয়েছি, এগুলো একদিনে হয়নি। আমার পরিশ্রম আর বুদ্ধিমত্তা দিয়ে আজ আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি ঘাসে মুখ দিয়ে চলি না। তুমি কি ভাবছো তোমাদের আমি চিনি না? হাড়ে হাড়ে চিনি। তোমাদের মাথায় কখন কি চলে যাও খুব ভালো করেই জানি। আমি জানতাম তোমরা এটাই করবে। আমি আগে থেকেই আমার সব বিষয় আশায় সম্পত্তি আমার নাতনির নামে করে দিয়েছি। যতদিন না ওর 18 বছর হবে ততদিন এসব মায়ামা সামলাবে। তুমি কেন? তোমার বাপেরও সাধ্য নেই এ বাড়ি থেকে ওদের তাড়ানোর। বাবার কথা শুনে সবাই হা হয়ে গেল। আমিও ভীষণ অবাক হলাম। এত কিছু কখন বললেন বাবা? আমাকে তো কখনো কিছু জানতেই দেননি। মেয়েটা সবে ঘুমিয়েছে। আমি ওর বিছানা ঠিক করে উঠতে রুমে আকাশ এলো। আমাকে তাকে দেখে না দেখার ভান করলাম। নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। আকাশ এসে কিছুক্ষণ ইতস্তত করল। তারপর বলল, মিষ্টি কি ঘুমিয়ে পড়েছে? কেন? তা দিয়ে তোমার কি কাজ? আমার মেয়েও, ওর খোঁজ খবর আমি নিতেই পারি। না পারো না। কিসের মেয়ে তোমার? ও আমার একার মেয়ে। ওর বাবা নেই। দেখো মায়া, তোমার সাথে আমার সম্পর্ক ভাঙছে তার মানে তো এটা মিথ্যা হয়ে যায় না যে ওর আমার মেয়ে নয়। ওর শরীরে আমার রক্ত বইছে। এটা আমার মেয়ের জন্য চরম দুর্ভাগ্য যে ওর শরীরে তোমার মতো কাপুরুষেরও রক্ত বইছে। কিন্তু কি করব? এটাই আমার ভাগ্যে ছিল। মায়া, আমি তোমায় একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, ডিভোর্সের পর আমার মেয়ে আমার আর মিথিলার সাথে থাকবে। কেন বলো তো? কারণ ও আমার মেয়ে। আর তুমি ওর খেয়াল কিভাবে রাখবে? আমি ভালো করে ওকে দেখে শুনে রাখতে পারবো তাই। ও তাই বুঝি। পিতৃপ্রেম জেগে উঠেছে, সেটাই ধরে নাও। আচ্ছা, তোমার কি আমাকে বোকা মনে হয়? তুমি আমার মেয়ে হবে বলে আমায় ছেড়ে দ্বিতীয়বার বিয়ে করলে। এখন আমায় ডিভোর্স দিতে যাচ্ছ? আবার সেই তুমি মেয়েকে নিজের কাছে রাখতে চাইছো? বাহ বাহ, আর কত রূপ দেখাবে তুমি। আসলে কি বলতো, তোমার পিতৃপ্রেম জেগে ওঠেনি, লোভ জেগে উঠেছে। শুধু তোমার নয়, মা আর তোমার নতুন বউয়েরও। তাদের বুদ্ধিতেই যে এসব করছো সেটা আমি খুব ভালো করেই জানি। যেই শুনছো বাবা সব সম্পত্তি মিষ্টির নামে করে দিয়েছে, অমনিও এখন তোমার মেয়ে হয়ে গেল, তাই না? নির্লজ্জ জানোয়ার একটা। মুখ সামলে কথা বলো মায়া। আমি মুখ সামলেই কথা বলছি। আমার এখন কি মনে হয় জানো তো, তুমি না আমার মেয়ে হবে বলে দ্বিতীয় বিয়ে করনি। তুমি বিয়ে করেছো কারণ আমার উপর থেকে তোমার মন উঠে গেছে। তুমি কখনোই আমায় ভালোবাসোনি। ভালোবাসবে কিভাবে? ভালোবাসা কি তুমি তো সেটাই জানো না। তুমি আসলে কারোর ভালোবাসা ডিজার্ভ করো না। আমি এত কথা শুনতে চাই না। আমার মেয়ে আমার সাথেই থাকবে। ব্যাস। না, থাকবে না। দাঁতে দাঁত চেপে বললাম আমি। এটা যদি না হয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে মায়া। আর কি খারাপ হবে আমার সাথে? কি হতো বাকি রেখেছো তুমি? বাবার বাড়ি থেকে তোমার হাত ধরে এসেছিলাম তোমায় ভরসা করে, ভালোবেসে, বিশ্বাস করে। কিন্তু তুমি আমাকে যেভাবে ঠকালে, বুঝিয়ে দিলে আমায় যে কাউকে অন্ধের মতো ভালোবাসতে নেই, বিশ্বাস করতে নেই। এখন আর আমি কোনো কিছুতে ভয় পাই না। যাও আমার চোখের সামনে থেকে। তোমার মুখ দেখতে ইচ্ছা করে না। আকাশকে বাইরে বার করে দিয়ে মুখের উপর দরজা আটকে দিলাম। দরজা বন্ধ হওয়ার আগে দেখলাম ও অবাক হয়ে আমার দিকে চেয়ে আছে। হয়তো বুঝতে পারছে না সেই ভোলা ভালা মায়া এমন প্রতিবাদী হয়ে উঠল কবে। কবে এত পরিবর্তন হলো আমার। তুমি নিজেই দায়ী আমার এই অবস্থার জন্য। তুমি বাধ্য করেছো আমায় এমন হতে। পরদিন সকালে উকিল এলো ডিভোর্স পেপার নিয়ে।
মিথিলার বাবাই ব্যবস্থা করেছে সব, যাতে দ্রুত ডিভোর্সটা হয়ে যায়। আমি তখন ঘরে কাজ করছিলাম। মিথিলার কাজের মেয়েটা এলো আমার ডাকতে। ডিভোর্সের কথা শুনে বুকটা টিপটিপ করতে শুরু করলো। একটা সময় তো এই মানুষটাকে ভালোবেসেছিলাম, হাত ধরে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম। আমার তো চাওয়া পাওয়া বেশি ছিল না, তবুও আমার সাথে কেন এমন হলো? এর কোনো উত্তর খুঁজে পেলাম না। নিজেকে শক্ত করে ধীর পায়ে হেঁটে নিচে গেলাম। বাবা সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন। বাবাকে দেখে ভয়টা দূর হলো। এই মানুষটার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। সব সময় সব পরিস্থিতিতেই তিনি আমার সাথে ছিলেন। সাহস জুগিয়েছেন আমায়। আমাকে দেখে বাবা তার পাশে বসতে ইশারা করলো। আমি বসতেই উকিল ডিভোর্সের কাগজগুলো আমার দিকে এগিয়ে দিল। আমি বাবার দিকে চাইলাম। বাবা আমার ভরসা দিল। আর কিছু না ভেবে সাইন করে দিলাম তাতে। পরপর আকাশও সাইন করলো। ব্যাস, হয়ে গেল ডিভোর্স। তার সাথে আমার সম্পর্ক শেষ হলো। পাশে বসা শাশুড়ি মা আর মিথিলের চোখ খুশিতে চকচক করে উঠল। বাবা এবার উঠে দাঁড়ালেন। গম্ভীর গলায় বললেন, ডিভোর্স তো হয়ে গেল, সম্পর্কটাও এখানেই শেষ। তাহলে আর এ বাড়িতে থাকার মানে হয় না। শাশুড়ি মা খুশিতে চটপট করে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, আমিও তো এটাই বলছি। আর এ বাড়িতে থাকার কোনো মানে হয় না। বের করে দাও এই মেয়েকে। ভেবেছিল তোমার সব সম্পত্তি বাগিয়ে নিয়ে রাজ করবে এ বাড়িতে। তা তো হতে দেয়া যায় না। তুমি বুঝলে অবশেষে। বার করে দাও ওকে। বাবা মুচকি হেসে বললেন, বার তো করতেই হবে, তবে ওকে না, তোমাকে। হঠাৎই ওনার হাসি খুশি মুখটা একদম চুপসে গেল। উনি তুতলাতে তুতলাতে বললেন, এসব তুমি কি বলছো আকাশের বাবা? আমায় বার করে দেবে মানে? ঠিকই শুনেছ। তুমি তোমার ছেলে আর ছেলের বউকে নিয়ে এক্ষুনি এ বাড়ি ছেড়ে যাবে। আর যেন কখনো তোমায় এখানে না দেখি। আকাশের বাবা, এত অবাক হচ্ছ কেন? আমি তো আগেই জানিয়ে দিয়েছিলাম। তার মানে তুমি সত্যি সত্যি তোমার সব সম্পত্তি ওদের নামে লিখে দিয়েছো? কেন? তুমি কি ভেবেছিলে আমি তোমায় ভয় দেখাতে মিথ্যে বলেছিলাম?
এতটা বোকা নাকি তুমি? মিথিলা বলে উঠল। মানে? মানে এই সম্পত্তি এখন সবই ছোট লোকের? তুমি আর এর অংশীদার নও আকাশ? আকাশ বাবার দিকে চেয়ে অসহায় দৃষ্টিতে বলল। বাবা, বাবা তুমি কি বলছো এসব? এসব? আমি তোমার ছেলে। নিজের ছেলের চেয়ে এরা তোমার কাছে বেশি আপন হয়ে গেল বাবা? হ্যাঁ হলো। আর কি বললে ছেলে? তোমার ছেলে? ঘৃণা করে আমার? দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। আজ থেকে তোমরা আমার কেউ নও। আমার শুধু এই একটাই মেয়ে আর এক নাতনি। আর কাউকে চিনি না আমি। মিথিলা তড়িঘড়ি উঠল। ওয়েট ওয়েট, তুমি তাহলে এখন এ বাড়ির কেউ নও আকাশ? মানে এইসব সম্পত্তি আর তোমার নয়? তোমাকে যদি বাড়ি থেকে বের করে দেয় তাহলে কোথায় যাবে? আমাকে কি খাওয়াবে? দেখো, আমি কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরতে পারবো না। আমি এখন যেভাবে আছি এভাবেই থাকতে চাই। আমার সব চাহিদা তোমায় মেটাতে হবে। মা, তুমি এসব কি বলছো? আমাদের নিজেদেরই এখন কিছু নেই। তোমার চাহিদা কিভাবে মেটাবে আমার ছেলে? ওসব আমি কিছু জানি না। যদি আমার চাহিদা না মেটাতে পারে তবে বিয়ে কেন করেছে? কোনো মূল্য নেই। এত বড় বড় কথা বলে এলেন আমার বাবাকে, আর এখন সব হাওয়া ফুস। এমনিতেই আমি আর তোমার সাথে থাকবো না। এমন ভিখিরি বরকে নিয়ে আমি সোসাইটিতে মুখ দেখাবো কি করে? আমার তো একটা মান সম্মান আছে। এই ফুলি, আমার জিনিসপত্রগুলো নিয়ে আয় তো। এক্ষুনি এ বাড়ি ছেড়ে চলে যাব আমি। যে ম্যাডাম। শাশুড়ি মা এবার কাতর স্বরে বললেন। এমন করো না মা। আমাদের এভাবে একা ছেড়ে দিচ্ছ? কোথায় যাব আমরা? গোল্লায় যান। আপনাদের দায়িত্ব আমি নিয়ে বসে আছি নাকি? যেখানে ইচ্ছা যান, তাতে আমার কি? নিজেদের রাস্তা নিজেরা দেখুন। আমি গেলাম। ফুলি, চল। ফুলিকে নিয়ে মিথিলা চলে গেল। বাবা মায়ের দিকে চেয়ে তার ছেলের হাসি হেসে বলল, কি ব্যাপার? তোমার বড়লোকি বৌমা তো নিজের আখের গুছিয়ে নিল, আর তোমাদের এভাবে ছেড়ে দিল। খুব অহংকার ছিল না তোমার? শাশুড়ি মা ছুটে এসে বাবার পা জড়িয়ে ধরলেন। কাঁদতে কাঁদতে বললেন,
ওগো, ভুল হয়ে গেছে আমাদের। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমাদের তুমি ক্ষমা করে দাও। এমন করো না আমার সাথে। আকাশ ও কাকুতি মিনতি করতে লাগলো, কিন্তু বাবার মন গেল না। সে তার সিদ্ধান্তে অটল রইল। বাবা, না, তুই আর কিছু বলবি না। এদের ক্ষমা করার কথা তো একেবারেই না। ভুলে যাস নাকি কি করেছে এরা তোর সাথে। এত নরম মনের হোস না। আমি আর কিছু বললাম না। সত্যিই সবসময় ক্ষমা নয়, মাঝে মাঝে শাস্তি পাওয়ারও দরকার আছে। না হলে মানুষ ঠিক ভুলের বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলে। শেষমেশ তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিলেন বাবা। আর আমাকে সব দায়িত্ব দিলেন যতদিন না মিষ্টি বড় হচ্ছে। আমি সামলাতে লাগলাম সব। সারাদিন অফিস সেরে বাড়ি এসে দেখতাম বাবা মিষ্টি খাইয়ে দেয়, ঘুম পাড়িয়ে দিয়েছে। নিজেকে খুব ভাগ্যবতী মনে হতো। আমি হয়তো অনেক কিছু হারিয়েছি, কিন্তু যা পেয়েছি তা অমূল্য। আমার বাবা মাকে বারবার বলতেন বাবা এ বাড়িতে এসে থাকতে। তারা রাজি হয়নি। মাঝে মাঝে এসে মিষ্টিকে দেখে যেত। এভাবেই কেটে গেল 22টা বছর। এখন আমি বয়সের ভারী কাবু প্রায়। বাড়িতেই থাকি সব সময়। মিষ্টি এখন অনেক বড় হয়েছে। দাদু অন্ধপ্রাণ। চোখের মনি তার। ব্যবসা এখন সেই সামলায়। দেখতে দেখতে মেয়েটা কত বড় হয়ে গেল। তবে মিষ্টি কিন্তু তার দাদি আর বাবাকে ফেলে দেয়নি। শুনেছিলাম পাশের বস্তিতে থাকে এখন তারা। মিষ্টি মাঝে মাঝে গিয়ে দেখা করে আসে তাদের সাথে। আমি কিছু বলিনি তাকে। সবাইকেই তো ভুল শুধরানোর সুযোগ দেওয়া উচিত। এটাই ওদের সেই সুযোগ। ভুল করলে ক্ষমা করা যায়, তবে অন্যায়ের কোনো ক্ষমা নেই। সমাপ্ত।